শুধু নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আজকে আমরা এখন বেরিয়েছি আমাদের অস্টিনে যে সাই বাবার মন্দির আছে সেখানে, কারণ মা কয়েকদিন আগে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এত জায়গায় ঘোরাচ্ছিস, তোদের এখানে কোনো মন্দির নেই? আমাকে তো একটা মন্দির থেকে ঘুরিয়ে আনতে পারিস। তো আমরা বললাম যে কোন মন্দিরে যাবে বলো। তখন বলল যে আমাদের আনুর যেখানে অন্নপ্রাশন হয়েছিল সেই মন্দিরে আমাদের নিয়ে চল। তো সুধাকে মা বাপি আনু বলে ডাকে। তো আমরা বললাম তাহলে চলো, আজকে শনিবার আছে, সারাদিনই প্রায় মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে, তাহলে ব্রেকফাস্ট করে স্নান টান করে বেরোবে চলো। তো আমরা সবাই এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সুধাও রেডি হয়ে গেছে, ওকে তো রেডি করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেল। ওকে জামা পরাচ্ছি আর ও দৌড়াচ্ছে। শুধু দাঁড়া, জামাটা পরে পরা। দাঁড়া বাবা, দাঁড়া। ও শুধু দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, জামাটা পরে নে, জামাটা পরে নাও। শুধু এটা আমার ব্যাগ তো। ও শুধু আমি রেডি হওয়ার আগেই সুধাকে রেডি করে দিয়েছিলাম। এখন মা বাপিও রেডি হয়ে গেছে স্নান টান করে, এবার সবাই বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। কোথায় যাচ্ছিস তুই জানিস? কোথায় যাচ্ছিস? 1 বছর হতে চললো গিয়েছিলি, মনে পড়ছে তোর? ও শুধু চলো। আমাদের বাড়ি থেকে মন্দির আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। তো এই সময়টা গাড়িতে বসে মা আর বাপিকে সুধার অন্নপ্রাশনের দিনের গল্প শোনাতে শোনাতে আসছিলাম। শুধু চলো, আমরা এসে গেছি, নামতে হবে তো এবার। নামবে তো? কি হলো, মুখটা এরকম কেন? শুধু চলো, বেল্ট তো খুলে দিয়েছি, এবার নামতে হবে তো। একা একা নামতে পারবি? আজকে সুধার জন্য স্ট্রলার আনিনি, কেননা মন্দিরের মধ্যে তো আর স্ট্রলার নিয়ে ঢুকতে পারবো না। তাই সোজা গাড়ি থেকে নেমে আগে বাবার কোলে উঠেছে। আর মাকে আজকে আমি আগে ছাতা ধরিয়েছি, কেননা ওই পুরনো ভুলটা আজকে আর দ্বিতীয়বার করতে চাই না। জুতো খুলে মন্দিরের ভেতরে ঢুকেই দেখলাম আজকে প্রচুর লোক সমাগম হয়েছে। কিছু একটা বিশেষ পুজো পার্বণের ব্যাপার আছে হয়তো আজকে মন্দিরে, যার জন্য দেখলাম অ্যালুমিনিয়ামের ট্রের মধ্যে অনেক প্রদীপ সাজানো হয়েছে, আর তার সাথে চলছে গীতা পাঠ। তাই আমরা সবাই মিলে আগে মন্দিরের মধ্যে ঘুরে ঘুরে প্রণাম সেরে নিলাম। তারপর গীতা পাঠ হচ্ছে বলে আমরা সবাই বসে বেশ কিছুক্ষণ শুনলাম গীতা পাঠ। এই রকম জায়গা থেকে উঠে আসতে তো মোটেই ইচ্ছে করে না, কিন্তু ঘড়ির দিকে তাকাতেই দেখলাম ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে গেছে। তাই সবাই মিলে উঠে বাইরে এলাম। আর সুধা ভেতরে বসে এত উৎপাত করছিল, যার ফলে ওকে নিয়ে বাইরে বেরিয়ে আসতেও বাধ্য হলাম। গীতা পাঠ শুনতে আমাদের ভালো লাগলেও ওর তো আর ভালো লাগছিল না, কারণ ওর যথোপযুক্ত কিছু সেখানে হচ্ছিলও না। তো ওখানে গিয়ে ও ওর মনের মতো একজন সঙ্গী খুঁজে পেয়েছিল, তার সাথে যুক্তি করে যারা শুনছিল তাদের কাছে গিয়ে উৎপাত করছে। তাই ওকে বাইরে নিয়ে এসে 5-7 মিনিট খেলার জন্য, বাইরে অনেকটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে সেখানে ছেড়ে দিলাম। তো রোদ্দুরে বেশ খানিকক্ষণ খেলাধুলো করে ক্লান্ত হয়ে গেলে তারপর ওকে নিয়ে বাড়ি যাব। আমরা যে মন্দিরটা এসেছিলাম তার পাশেই আরও একটা মন্দির আছে। তো বাড়ি থেকে বেরোনোর সময় ভেবে এসেছিলাম যে সম্ভব হলে ওই পাশের মন্দিরটাও একবার ঘুরে আসব, কিন্তু আজকে এতটাই বেলা হয়ে গেছে যে আর যাবার সময় নেই। তাই আজকে এখন ফিরে যাচ্ছি, সম্ভব হলে আরও একদিন এসে ঘুরে যাব। এই মাত্র ফিরে এলাম আমরা, এখন 12:30 বাজছে। তো ফিরে এসে সুধা ঘুমিয়ে গেছে, গাড়িতেই যদিও ঘুমিয়ে গিয়েছিল। তো ঘুম থেকে ওঠার আগে আমি রান্না করে নেব এবার, কেননা 12:30 বেজে গেছে, বেশি কিছু আজকে রান্না করব না। ও ওঠার পরেও ওকে সঙ্গে সঙ্গে লাঞ্চ দিয়ে দিতে হবে, ও সকালবেলা ব্রেকফাস্ট করে যায়নি। তাহলে চলুন আজকে রান্নাটা সেরে নিই আগে। মা আজকে সকালবেলা মন্দির যাওয়ার আগে বাগান থেকে 2টো ঝিঙে তুলে রেখে গেছে। তো মন্দির থেকে ফেরার পথে গাড়িতে বসে বসে মা বলছে যে আজকে বেশি কিছু রান্না করার দরকার নেই, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, কত রান্না করবি বাড়ি গিয়ে। 2টো বরং বাগান থেকে আমি ঝিঙে তুলে রেখে এসেছি, একটু ঝিঙে আলু পোস্ত করিস। গরম ভাতের সাথে ঝিঙে আলু পোস্ত হলে আর কিছু লাগে না। আর তাতেও যদি তোর অসুবিধা হয় খেতে, তাহলে বাড়িতে যদি কচু থাকে একটু কচু ভাতে দিয়ে দিস। একদিন না হয় একটু কষ্ট করে কচু ভাতে আর ঝিঙে আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে নিলি,
কি খুব অসুবিধা হবে? আমি বললাম যে আমার তো এতে অসুবিধা হবেই না, বরং এগুলো দিয়ে মহানন্দে ভাত খাওয়া যাবে। আমি তো ভাবছিলাম যে তোমাদের অসুবিধা হবে, কেননা তোমরা শাক ছাড়া তো একেবারে ভাত খেতেই পারো না। তাই আমি ভাবছিলাম একটু পালং শাক ভাজা করে দেব। তো সেগুলো তো একেবারেই নাকচ হয়ে গেল। এখন আপাতত মেনু এটাই ঠিক করা হলো যে কচু ভাতে আর ঝিঙে আলু পোস্ত। তো আমি এখন ঝিঙে, আলু, কচু এগুলো সব কাটাকাটি করে পরিষ্কার করে রেখে মাকে বললাম যে তুমি বাগান থেকে কয়েকটা বরং কাঁচা লঙ্কা তুলে এনে দাও, এসে তুমি মশলাটা বানিয়ে দিও। আর মশলাটা বানাতে বানাতে তুমি বাড়িতে কিভাবে পেঁয়াজ ছাড়া ঝিঙে আলু পোস্ত রান্না করো সেই রেসিপিটা বলো, কারণ আমি এখানে যতবারই চেষ্টা করেছি কোনোবার বাড়ির মতো ঝিঙে আলু পোস্ত বানাতে পারিনি। কারণ আমি এখানে পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত বানাই, কিন্তু মা বাড়িতে পেঁয়াজ ছাড়া ঝিঙে আলু পোস্ত বানায়। তো তার জন্য কি কি লাগে সমস্ত কিছু আমাকে বলো আজকে। মশলাটা দিয়ে তার উপর পোস্তটা দিয়ে আর ওই যখন ওইগুলো বেশ ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যাবে তাতে ঝিঙে আলু সব দিয়ে ঠিক আছে নাড়াচাড়া করবি, জল যতটা বেরোবে তারপর হালকা জল দিবি, দিয়ে চাপা দিয়ে দিবি। মায়ের কাছ থেকে জেনে নিলাম যে পেঁয়াজ ছাড়া কি করে এত সুন্দর করে নিরামিষ ঝিঙে আলু পোস্ত বানানো যায়। এর আসল ট্রিকটা হলো মা বাড়িতে পোস্তর সাথেও আরও একটু করে জিরে, আদা আর মৌরি একসাথে বেটে রান্না করে, যার জন্য এত ভালো খেতে হয়। তো আজকে দেখি সেইভাবে রান্না করে একেবারে বাড়ির মতো স্বাদ পাই কিনা। বাড়ির কথা বলতেই মনে পড়লো এই মাসখানেক ধরে টিভি বা ফোন যেটাই খুলি না কেন চোখের সামনে একটা ঘটনা বারবার ভেসে উঠছে। আরজিকর হসপিটালের সেই নারকীয় হত্যাকাণ্ড, যার সুবিচার আমাদের অভয়া কিন্তু এখনো পায়নি। অভয়ার সুবিচার চেয়ে আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেছিল, আর আজকে সেই আন্দোলন ধীরে ধীরে গণ আন্দোলনের রূপ নিয়েছে। বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে দেশে বিদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই প্রতিবাদে মুখর হয়েছে, শুধুমাত্র একটাই দাবি নিয়ে, আমাদের অভয়া যেন বিচার পায়। আর মেয়েদের জন্য স্থান, কাল, পাত্র নির্বিশেষে কর্মক্ষেত্রগুলো যেন সুরক্ষিত থাকে। কিন্তু আজকে আমাদের প্রশাসন সেই কথা রাখতেও সক্ষম নয়। তাই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের মনে চিন্তা তো আসেই যে উনি একজন কর্মরত ডাক্তার ছিলেন, তার সাথে যদি এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে কর্মক্ষেত্রে, আমাদের সাধারণ মানুষদের তাহলে নিরাপত্তা কোথায়? আমার বোন একজন নার্স, তো আজকাল যখন ও ফোন করে বলে যে দিদি আজকে আমার নাইট ডিউটি আছে, তখন বিশ্বাস করুন মনটা আতঙ্কে ভরে যায়। ওর সাথে আরও অনেক সহকর্মীরা রয়েছে যারা রাতে ডিউটি করে, তো তাদের নিয়েও কিন্তু আমার সেই একই দুশ্চিন্তা হয়, কেননা তারাও কেউ আমার বোন হবে, কেউ দিদি হবে। তো এরা যেই কর্মক্ষেত্রে কাজ করছে সেই কর্মক্ষেত্রই যদি এদের জন্য নিরাপদ না হয়, আর প্রশাসন যদি এই সুরক্ষা না দিতে পারে, তাহলে সাধারণ মানুষদের প্রতি এদের যে দায়িত্ব কর্তব্য সেগুলো কিভাবে এরা পালন করবে? তো সাধারণ মানুষ হিসাবে আমার মনে হয় যে আমার মতো তো অনেকেই আছেন যারা সরাসরি প্রতিবাদে অংশগ্রহণ করতে পারছেন না। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে তারা যেখানে যেরকম অবস্থাতে আছেন সেরকম অবস্থা থেকেই প্রতিবাদ করুন, কারণ প্রতিবাদের আলাদা করে কোনো ভাষা হয় না, আলাদা করে কোনো জায়গায় যেতে হয় না। যে যেরকম অবস্থায় আছেন, যেখানেই আছেন, সেখান থেকেই প্রতিবাদ করুন। যতদিন না একটা ন্যায় বিচার আমরা পাচ্ছি ততদিন এই আন্দোলন চলবে। আরও বড় হোক এই আন্দোলন, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ সবার পাশে সবাই আছি আমরা। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যেন আমাদের অভয়া সুবিচার পায়, খুব তাড়াতাড়ি পায়। আমি রান্না শেষ করে ভাতটা বসিয়ে দিয়ে সুধাকে খুঁজতে এসেছিলাম, দেখি না এই ঘরে খেলাধুলো করছে এক মনে। কিছুক্ষণ আগেই ওর ঘুম ভেঙে গিয়েছিল, তো ওকে চেঞ্জ করে দিতেই ঠাম্মি দাদার পাশের ঘরে চলে এসেছে খেলাধুলো করতে। এখন বেজে গেছে দুপুর 2টো। তো ভাত হয়ে যেতেই মাকে বললাম যে আগে তুমি সুধাকে খাইয়ে দাও, সকাল থেকে কিচ্ছু খাইনি, বরং আগে ও লাঞ্চ করে নিক, তারপর একসাথে সবাই মিলে আমরা খেতে বসবো। এখন বাজছে বিকেল 6:30। তো আমরা ঠিক করেছিলাম যে বিকালের দিকে রোদ্দুরটা একটু কমে এলে সবাই মিলে একসাথে পার্কে হাঁটতে যাব। তো সেই মতো আমরা 6টা নাগাদ সবাই রেডিও হয়ে গিয়েছিলাম, কিন্তু সুধার বন্ধুরা ফোন করে বলল যে আন্টি আজকে আমরা সুধার সাথে খেলা করতে আসবো আর কিছুক্ষণ পর, তাই আজকে আমরা পার্কে যাওয়া ক্যান্সেল করলাম। আর ওরাও প্রায় চলে এলো বলে
চলে এসেছে কারা? ও চলো, কে এসেছে? সুধার বন্ধুরা এসেই আজকে সুধা আমার বলে দুজনের মধ্যে কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। এখন যাই হোক, একটু কাড়াকাড়ি থামিয়ে নিজেরা খেলায় মেতে আছে। তো সাথে করে প্রচুর খাবার দাবার এনেছে। বাচ্চাদের জন্য এখানে পিৎজা আছে, আমাদের জন্য কিছু স্ন্যাক্স আছে, আর এগুলো ছাড়াও আজকে রাতের ডিনারের জন্য প্রচুর কিছু বানিয়ে এনেছে বাড়ি থেকে। চিকেন কষা থেকে শুরু করে পরোটা, পনিরের তরকারি আর নন বেঙ্গলি স্টাইলে বেগুনের ভর্তা। আজকে সুধার বন্ধুরা বেশিক্ষণ ছিল না, ওই ঘন্টা দেড়েক মতো ছিল। তো ওরা রাতে ডিনার করার সাথে সাথেই বেরিয়ে গেছে। এখন এখানে বাজছে সন্ধে 8:30। তো এই সময় আমরা প্রত্যেক দিন ইন্ডিয়াতে ফোন করি। ইন্ডিয়াতে এখন বাজছে সকাল 7টা। তো ফোনে সুধা খুব একটা কারোর সাথে ইন্টারাক্ট করে না, এখনও তাই হচ্ছে। ওর মামি ঠাম্মি আর মামা দাদা ওকে দেখার জন্য কত চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই ও দেখা দিল না। তাই আমি এখন ওকে নিয়ে বেডরুমে যাব, ওর জন্য দুধ গরম করছি। আর ইদানিং হয়েছে কি, ফ্রিজ থেকে দুধ বার করছি দেখলেই সুধা এত এক্সাইটেড হয়ে যায়, আর কোনো কিছু দিয়ে ওকে ঠেকিয়ে রাখা যায় না। ঠান্ডা জিনিস সব ভালোবাসে তো। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।